বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 চ্যানেল থেকে আমি কর্নেল হক সাপ্তাহিক অনুষ্ঠান মুক্তির কথায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকে এই মুহূর্তে 5ই আগস্টের পর থেকে সংস্কার নিয়ে পুরো দেশ ব্যস্ত, অন্তর্বর্তীকালীন সরকার ব্যস্ত, রাজনৈতিক দলগুলো ব্যস্ত, সারা দেশের মানুষ ব্যস্ত। সংস্কার সংস্কার সংস্কার, সেই সংস্কারের মাধ্যমে কি আমাদের দেশের মুক্তি হবে, মানুষের মুক্তি হবে, নাকি অন্য কিছু? এই প্রসঙ্গেই আজকে আলোচনা করব। এই আলোচনায় আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ একজন বুদ্ধিজীবী, চিন্তাবিদ এবং দেশ নিয়ে যিনি গবেষণা করেন, কোরআন নিয়ে যিনি গবেষণা করেন, ইসলাম নিয়ে যিনি গবেষণা করেন, পৃথিবী নিয়ে যিনি গবেষণা করেন, সেই সকলের পরিচিতমুখ প্রফেসর ডক্টর এম শমশের আলী। শ্রদ্ধেয় স্যার, আপনাকে স্বাগতম আজকের মুক্তির কথা অনুষ্ঠানে। তিনি আন্তর্জাতিক একজন পরমাণু বিজ্ঞানী, বাংলাদেশ বিজ্ঞান একাডেমির প্রাক্তন সভাপতি, সাউথ ইস্ট ইউনিভার্সিটির সাবেক উপাচার্য, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রতিষ্ঠাতা উপাচার্য, এছাড়াও আরও অসংখ্য অ্যাপয়েন্টমেন্টে তিনি তার সময় দিয়েছেন দেশের জন্য। আমাদের আরেকজন অতিথি আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ হাইকোর্টের ব্যারিস্টার আনোয়ার আহমেদ চৌধুরী। তিনি প্রথিতযশা একজন আইনজীবী এবং সততার সাথে তিনি তার দায়িত্ব পালন করেন, দেশ এবং জাতি নিয়ে তিনি চিন্তা করেন। আজকে শুরুতেই এই অনুষ্ঠানে আমরা চলে যাব আমাদের শ্রদ্ধেয় জাতির শ্রদ্ধেয় ব্যক্তিত্ব প্রফেসর ডক্টর এম শমশের আলীর কাছে। স্যার, শুরুতেই আমি বলেছিলাম এই অন্তর্বর্তীকালীন সরকার, বিপ্লবোত্তর সরকার, ৩৬ জুলাইয়ের সরকার, এই সরকারের কাছে দেশের জনগণের অনেকগুলো দাবি। সেই অন্যতম হলো সমস্ত জায়গা সংস্কার করা, প্রশাসনের সংস্কার, সংবিধান সংস্কার, রাষ্ট্র সংস্কার, মিলিটারি সংস্কার, বিচার বিভাগ সংস্কার, সব সংস্কার নিয়ে কাজ হচ্ছে, নারী সংস্কার ইত্যাদি কাজগুলো হচ্ছে এবং অনেকে তাদের রিপোর্টও সাবমিট করেছে। স্যার, আপনার কি মনে হয় স্যার, এই সংস্কারগুলো সবগুলোই না হয় কাগজপত্রে লেখা হলো, সাবমিট করা হলো এবং সংস্কার বললো আজকে থেকে বাস্তবায়ন শুরু হলো, তাহলে কি স্যার বাংলাদেশ মুক্তি পাবে? বাংলাদেশের মানুষ কি সেই অত্যাচারীদের হাত থেকে, জুলুমের হাত থেকে, ফ্যাসিস্টদের হাত থেকে, যারা দেশকে শোষণ করছে, শাসন করছে এবং অদূর ভবিষ্যতেও করবে, তাদের কাছ থেকে যে মুক্তি পাবে স্যার এই সংস্কারের মাধ্যমে? আপনার প্রশ্নের উত্তরে আমি এটু বলতে পারি, মুক্তি কথাটা হ্যাজ আ ভেরি ব্রড কনোটেশন। এটা আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সঙ্গে রিলেটেড, মুক্তি আমাদের দুর্নীতির সঙ্গে রিলেটেড, মুক্তি আপনি একটু আগে যে বললেন সকল ধরনের অপারেশন থেকে মুক্তি, খারাপ চেতনা থেকে মুক্তি। তো এগুলোর জন্যে যখন সংস্কারের কথা বলি, সংস্কার কাকে করবে? সংস্কার করে কতগুলো আইন সংস্কার করে, যেখানে আইন নেই সেখানে আইন, আর যেখানে আইন আছে সে আইনটা। দুটো একটা সংস্কার যদি আগে করে নেয় ভালো। যেমন আমি একটা বলে নিই, এই যে হাইকোর্টের যে বিচার, এখানে ব্যারিস্টার আছেন, ইনি বলবেন এখানে লোকেদের, সাধারণ লোকের কোনো অ্যাক্সেস নেই। সাধারণ লোকের কোনো অ্যাক্সেসে সে ঢাকায় আসলে হাইকোর্টে যে যাবে, কার কাছে যাবে, তার টাকা নেই, পয়সা নেই, কার কাছে যাবে। তো এটা হাইকোর্টগুলো হয়ে গেছে, হাইকোর্ট সুপ্রিম কোর্টের হয়ে গেছে দেশের মোস্ট প্রিভিলেজ লোকদের একটা জায়গা, রাইট? সেইখানে তাহলে এই দিক দিয়ে যদি আপনি কেসও তাড়াতাড়ি করেন, তবে এখানেও কিছু সংস্কার আছে। যেমন বছরের পর বছর যদি একটা লোককে ডিটেন করে রাখেন বিনা বিচারে, দ্যাট ইজ নট ফেয়ার। এক, তারপরে অনেক দিন পরেও যদি বিচার করেন তো লোকে বলে জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। তো সেই জিনিসে যদি কেউ মনে করে না আমরা এমন জিনিস করব অল্প সময়ের মধ্যে, উইল ডিগ ইনটু ইট, এবং এইখানে সংস্কার যে আছে, কিছু কিছু সাক্ষ্য আছে
এই সাক্ষ্য মিথ্য সাক্ষ্যর একটা গ্রুপ আছে, Right. এরা সবসময় দেয়। ডাজরাও জানে, যেহেতু ওই গত কেটে এসেছিল, ওই কেটে এসেছিল, কিন্তু ওর নাম দিয়ে দিয়েছে, বলার কিছু নেই, ব্যাস দেখছে। তো এইরকম কতগুলো জিনিস যদি মুক্তির এটা করে, মানুষ অবশ্য মুক্তি পেতে পারে। আর মুক্তি কাদের জন্যে? মুক্তি হচ্ছে দেশের অধিকাংশ মানুষের জন্যে, খেটে খাওয়া মানুষের মুক্তি, যারা কল কারখানার মধ্যে আছে তাদের মুক্তি, অন্যদের মুক্তি। এরা আমি একটা বিচারের কথাই বললাম যে এরা এদের ধরে নিয়ে গেলে এদেরকে এরা বুঝতে পারে না, যদি ন্যায় তো ধরে নেয় ঠিক আছে, যে সে গণ্ডগোল করছে তার শাস্তি দিতে হবে, দিয়ে গেল। কিন্তু যদি কোনো রকমভাবে একটা প্যাচের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে তাকে ঢুকায় দিল। সদ্য স্যার, এইখানেই আমার প্রশ্নটা ছিল। স্যার, আপনি আইন সংস্কার করলেন, আজকে এখানে ব্যারিস্টার সাহেব আছেন, আমরা প্রাণবন্ত আলোচনা করব খোলা মন নিয়ে স্যার, এখানে কোনো আমাদের বাধা বিঘ্ন নেই। মুক্তির দেশ আজকে এখন যে জন মুক্তভাবে উন্মুক্তভাবে কথা বলছে। স্যার, বিচারটা তো শুরু হয় পুলিশের মাধ্যমে, প্রথম ফার্স্ট স্টেজ অফ জাস্টিস। আমি গিয়েও আপনার বিরুদ্ধে অভিযোগ করলাম থানায়। এই অভিযোগটা পুলিশের যদি তাদের সততা না থাকে, তাদের চারিত্রিক মূল্যবোধ যদি না থাকে, যদি থাকতো, আপনি সংস্কার করলেন, আইন আছে, যে আইন আছে, যদি কারো বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হয়, সেই যে অভিযোগকারীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া যায়, এই আইন আছে দেশে। কিন্তু আমি পুলিশ হিসেবে, উনি পুলিশ হিসেবে আমার অভিযোগটা মিথ্যা অভিযোগ, উনি বুঝতে পারলেন যে আপনার বিরুদ্ধে আমি মিথ্যা অভিযোগ দিয়েছি, ইউ আর এভরিথিং, ইউ আর নট অ্যাট ফল্ট। কিন্তু ও থানার ওসি কিংবা পুলিশ তাদের চরিত্র মানে মূল্যবোধ, চারিত্রিক মূল্যবোধের অভাবে তারা সত্য মিথ্যা পাপ পুণ্য এগুলো বিচার করে না, লোভে পড়ে আপনাকে কেস দিয়ে দিল। ঠিক বাংলাদেশের 80% মামলা হচ্ছে যেগুলো স্যার, এইগুলো হলো মিথ্যা মামলা, পলিটিক্যাল মামলা, বিভিন্নভাবে। তাহলে মানুষের চরিত্র, আমি বলছি যে চারিত্রিক সংশোধন ছাড়া কি স্যার এই সংস্কার পসিবল হবে? এটাই হচ্ছে $1 মিলিয়ন প্রশ্ন, যে মানুষের বড় বড় বিল্ডিং, বড় বড় মাঠ, খেলার মাঠ, বড় বড় স্থাপনা, পথঘাট, ফোয়ারা, রাস্তা, একেবারে হাইওয়ে, এইটা একসময় কাজে লাগে। কিন্তু মানুষের সবচেয়ে বড় জিনিস হলো যে হিউম্যান ডেভেলপমেন্ট। মানুষের ভালো মানুষ যদি না হয়, তাহলে যত আপনি যান্ত্রিক কৌশল অবলম্বন করেন না, কিছু নাই, এটা হয় না। তো সেইখানে আমি একটা ছোট গল্প বলি। এটা হলো ছোটোবেলার থেকে যদি এদেরকে না ট্রেন করি, অ্যাডাল্টসকে কিন্তু কোনো রকমের ট্রেন করা যায় না। তো আপনার কাছে আসবো এই পর্যায়ে। আমি আমাদের ব্যারিস্টার আনোয়ার আহমেদ চৌধুরী, আপনি তো আইনজীবী, এখন কোর্ট থেকে আসলেন আপনি কি অনুষ্ঠানে, এবং নিয়মিত আপনি কোর্টে যাতায়াত করেন, আপনারা বলতে পারবেন যে এই পর্যন্ত বাংলাদেশে এই মুহূর্তে কত লক্ষ কিংবা কত কোটি মামলা এখন ঝুলন্ত অবস্থায় আছে? আপনারা জানেন, মামলার মেরিট দেখি বুঝতে পারেন, কাগজপত্র পড়ে আপনার আসামি কিংবা বাদীর কথাবার্তা শুনে কিন্তু আপনারা বুঝতে পারেন যে মামলাটা আসলে কে দোষী কে নির্দোষ। আদালতে প্রমাণ করতে হয়। যদি একটা নির্দোষ লোকেরও একজন ভালো আইনজীবী থাকে বাদী পক্ষে, সেই নির্দোষ লোকটাকেও দোষী হিসাবে প্রমাণিত করে তাকে শাস্তি দেওয়া হয়। এই যে এইভাবে দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং এই বিচারের যে মাধ্যমে যে মানুষকে দোষী সাব্যস্ত করে, এবং আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাই, হাজার হাজার কোটি টাকার লোপাট করেছে, দুর্নীতি করেছে, পলিটিশিয়ানরা সম্পদ বানিয়েছে অবৈধ উপার্জনের মাধ্যমে, তারা শাস্তিপ্রাপ্ত হয়ে আবার আপিল করে সে কীভাবে মুক্তি পাচ্ছে? ইদানিং তো দেখা গেছে অনেক একদম অনেকেই। হ্যাঁ, তো এই অবস্থা আপনি কি মনে করেন বাংলাদেশের কোর্টের মাধ্যমে আজকে দেশের মুক্তি হচ্ছে, নাকি আমরা আবার সেই জঞ্জালের ভিতর ঢুকে যাচ্ছি? প্লিজ। আমি আসলে আপনার শেষের যে করাপশনের কথাটা বললেন, করাপশন এবং সম্পদ এমন একটা বিষয়, আমি দীর্ঘদিন বাইরে ছিলাম। সম্পদ কখনোই নেভার কাম স্ট্রেট ওয়ে। হ্যাঁ, আমরা যত বড় উন্নত দেশগুলোর কথা বলি, ব্রিটেনের কথা যদি বলি, আমেরিকার কথা বলি,
তাদের হিস্ট্রি মানে পুঁজিবাদের হিস্ট্রি হচ্ছে লুটেড, আচ্ছা, এবং এটাই হচ্ছে সত্য। এরপরে তারা অনেক সত্য করেছে, এবং শুধু একটা টিকা বলে যাই আপনাকে, স্টিল নাও ইউকেতে পৃথিবীর যত কালো টাকা, লন্ডন ইজ দ্য বেস্ট প্লেস আচ্ছা। টু হোয়াইটেনিং, অলদো দেয়ার আর হিউজ অ্যান্ড স্ট্রিনজেন্ট লিগাল ফ্রেম আর দেয়ার, স্ট্রিনজেন্ট মানে ফ্রড অ্যাক্ট বলি, ব্রাইবারি অ্যাক্ট বলি, ওদের নানান সিরিয়াস ফ্রন্টস অ্যাক্ট, নানান ধরনের। আমরা তো পুতুলের ইতিহাসটা আমাদের দেখলাম। নট অনলি দ্যাট স্যার, মোর দ্যান $100 বিলিয়ন উপরে যে অলিগার্ক, রাশিয়ান অলিগার্করা আর দেয়ার, এবং দে হোয়াইটেনিং দ্য মানি। সো আপনি যে সংস্কার এবং আইনের কথা বলছেন, এই প্রেক্ষাপটে আমি বলতে চাই ব্যক্তি, এবং সেটা আমাদের ব্যক্তি জীবনেও, আমরা যারা নিয়মিত আইন, রিজনেবল আইনের বাইরে যদি আমরা দেখি, somehow is technical, is come out, is emanated from technical, it could be illicit, could be fair way, could be sometime other way. এটা হচ্ছে আমাদের বাস্তব, এটি হ্যাভ টু রিকগনাইজ ইট, দেন উই ক্যান গো এহেড। সেকেন্ড হচ্ছে 1000 কোটি টাকা। আমি পাকিস্তান আমলে যারা ছিলেন স্যারেরা হয়তো দেখছেন, তখন হইল কি সিস্টেমগুলোর একটা ফ্লো ছিল, ইট হ্যাজ বিন ব্রোকেন ইন 1971, দ্যাটস ফাইন, উই ডিড ইট। কিন্তু ওই ব্রোকেনটা পসিবল ছিল, আবার লাইনচ্যুত হয়েছে, আবার কেনে দেওয়ার। কিন্তু আমরা যেই 1972 থেকে 75 যে শাসন ব্যবস্থাটা পাই, এটা কমপ্লিট অরাজকতা। এটা সামহাউ ওই সরকার ওইটা কন্ট্রোল করতে পারে নাই, করা সম্ভব হয়নি তাদের দ্বারা। সরকার পারেনি কেন? আই এম কামিং টু দিস পয়েন্ট, দিস ইজ মাই আসলে আমার আজকের টপিকের জন্য ওইটাই আমার মূল কাজটা, যেটা আমি অনেকদিন যাবৎ বলার চেষ্টা করেছি, কেউ ওইটাকে দেয় নাই। ওইটাই আমার মেইন কারণটা কি, তারা একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে যে পলিটিক্যাল কমিটমেন্ট তাদের কাছে হয়তো ছিল, কিন্তু দে কুড নট ইমপ্লিমেন্ট ইট, বিকজ স্বাধীন হতে গিয়ে আমরা আসলে অন্য জায়গায় বন্দী হয়ে গেছি, এক ইনভিজিবল ট্রেসের ভিতরে ঢুকে গেছি। সুতরাং তারা এটা পারে নাই, মানে ওভাবে দিতে পারে নাই। আমরা প্রথম কিছুটা রিফরমেশন আমরা পাচ্ছি 1976 থেকে 1980। রেলটাকে কোনো রকমে দাঁড়ানোর একটা চেষ্টা হলো, ফরম্যাট হলো, অনেকগুলো অনেস্ট পিপলের একটা প্ররোচনায় সবগুলোকে একটা সিস্টেমে আনার, একটা ল অ্যান্ড অর্ডারের ভিতরে আনার একটা ইয়ে হলো। এক্ষেত্রে একটা মনে রাখি, দুর্নীতি হচ্ছে একটা স্বভাবজাত, মানুষের স্বভাবজাত ট্রেন্ড। সেটা ঠিক হুজুর হইলে যে হবে না, ইসলাম হইলে যে হবে না। কিন্তু একটা কথা বলেছেন, এই যে শিক্ষা, হ্যাঁ, শিক্ষা হলো মানে বড় শিক্ষিত দেখবেন বড় ধরনের করাপ্ট করে, শিক্ষা না, মূল্যবোধের শিক্ষা। এক্স্যাক্টলি স্যার, আসতেছি আমি ওই পয়েন্টটাইতে, মূল্যবোধের শিক্ষা পাশে আরও এগুলো দরকার। এগুলো আমরা যেটা করতে পারি, কতভাবে আন্ডার 1000 ওয়ে হাউ উই ক্যান ডিটার দ্য করাপশন, দিস ইজ দ্য ওয়ে। কেন পারেনি, এবার আসি। আশাবুদুল্লাহ স্যার, সাবেক সচিব আশাবুদুল্লাহ স্যার খুবই জ্ঞানী একজন লোক, আজকে দুনিয়াতে নাই। প্রশ্ন হচ্ছে, এই কথাটা বলতে গেলে আমাকে 1981 থেকে 90 পর্যন্ত যে ক্রাইসিসটা ছিল আমাদের প্রশাসনে, সেটা কিন্তু ওই যেই ট্রেনটাকে উঠানো হলো, সেটা কিন্তু আবার লাইনচ্যুত হয়ে গেল, ভিন্ন ট্র্যাকে চলে গেল। সুতরাং এখানকার প্রতিষ্ঠানগুলো সবসময় ফ্যাসিলিটেড হয়েছে ফর ইলিসিট ওয়ে, ইলিগেল ওয়ে, রাজনৈতিক কারণে, এবং সেটা রাজনৈতিক কারণে। এবং এই যে ক্রাইসিসটা, আমি যদি বলি মানে ওখানে যেভাবে ক্রাইসিসটা আইডেন্টিফাই করা যায় এরশাদের পিরিয়ডে 1980 থেকে, সেটা কিছুটা লিমিটেড ছিল। সেটা হয়তো আমাদের তখনকার অর্থনীতি এত বড় ছিল না, কুড বি তাই। কিন্তু 91-এর পরে 96 পর্যন্ত আমরা কতগুলো প্রশাসনে দেখতে পাচ্ছি, প্রশাসনে ইচ্ছে করে ওই যে 1972 থেকে 75-এর যে এলিমেন্টগুলো প্রশাসনে ছিল, তারা আন্ডার কাভারে ছিল। তাদের বিস্মিত, তারা নানানভাবে এটাকে করলো। কেমন কি, এক মিনিস্ট্রির সাথে আরেক মিনিস্ট্রির দ্বন্দ্ব লাগাই দেওয়া। মন্ত্রী হয়, সে তো আর মন্ত্রী হয়ে সব কিছু বুঝে না, তো সেখানে কিছু ব্যাড এলিমেন্ট আছে, সেটা লিক করে দিচ্ছে। এক মিনিস্ট্রি থেকে আরেক দ্বন্দ্ব ঢুকে দিচ্ছে, প্রশাসন দ্রুত ডিসিশন নিতে পারতেছে না। এটা কিন্তু যে এই যে যারা করেছে, তারা যে সবসময় সচেতনভাবে করেছে তা না, বাট দে আর দ্য ইনগ্রেডিয়েন্ট, সামওয়ান কন্ট্রোল বাই আউট অফ কান্ট্রি। এটা হচ্ছে ফরেন ইনভিজিবল। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, 1971 থেকেই আমাদের অর্থনীতিতে, আমাদের ব্যাঙ্কগুলোতে, আমাদের পলিসি মেকারে, আমাদের পরিকল্পনা কমিশনে, সব জায়গায় সাম এলিমেন্টস ওয়ার ইনভেডেড দেয়ার। মানে সাম এলিমেন্টস ওয়ার কি বলা যায়, এটাকে আমি বলবো না যেটা রুটেড, বাট ওখানে ছিল, আছে। এরা বিভিন্ন সরকারকে, বিভিন্ন সময় সরকারকে তারা নিয়ে আসতে চায়। এখন সরকারকে নিয়ে আসার দুটা পদ্ধতি একটা দেশ কন্ট্রোল করতে পারে। একটা হচ্ছে ইনসাইড, অর্থাৎ ওপেন পলিটিক্যাল মাঠে
হরতাল, নানান গরণগোল, ইনস্টেবিলিটি কিছু, কিন্তু ইনসাইড দ্য গভর্নমেন্ট দেয়ার আর হিউজ। আমি আজ পর্যন্ত আমার দুঃখ, আমি অনেক প্রশাসনিক কর্মকর্তা, সাবেক সচিবকে বলি, আপনার জীবনে অনেক কিছু করেছেন, হয়তো অনেক দুর্নীতিকে আপনি সায় দিয়েছেন, আমি আপনাকে ডিসঅনেস্ট বলবো না, বাট ইউ হ্যাভ রাইট, এটা জাতির জন্য দরকার আপনি অনেস্ট থেকে। এবং আমরা একটা লিস্ট পাবো যেমন ডিপ্রাইভড অ্যান্ড অনেস্ট পিপল কীভাবে হ্যাসল হয়েছে, মানে ডিপ্রাইভড এবং হ্যাসল হয়েছে ফর অনেস্টি। আমার একটা প্রশ্ন ছিল, আপনি তো এটা ব্যাপকভাবে, আমি ট্রেন্ডে আসতেছি, ডিপ্রাইভ যারা হয়েছে তারা অনেকে বলতে পারে আমি ডিপ্রাইভ কুড বি, হ্যাসল কুড বি ফর হিজ ইনকম্পিটেন্স, কুড বি হিজ কম্পিটেন্স, কুড বি হিজ অনেস্টি, আমরা জানি না। কিন্তু আমাদের প্রশাসনে যারা ছিল গত 50 বছরে, তাদের মধ্য থেকে তাদের যে আত্মকথা, কর্মজীবনের যে আত্মকথা, কর্মজীবনে সে কিভাবে ব্ল্যাকমেল হয়েছে, কিভাবে তার বিভিন্ন ধরনের বড় বড় প্রজেক্ট তার হাতে গেছে, কিভাবে ইনভলভ করাপশন হয়েছে, এগুলো আমরা বই পাই না। আপনাকে আমরা আবার আপনার কাছে আসবো, একটা বিষয়ে আপনার কাছ থেকে আমি প্রশ্ন রেখে গেলাম, প্রশ্নটা রেখে গেলাম। আমি কিন্তু আমার শুরুতে আমার কথা শুরুতে বলেছি, যারা করাপ্টেড লোক, বিচারপতি কি বুঝতে পারছেন না যে এই লোকটা কিভাবে 1000 কোটি টাকার মালিক হলো, 400-500 ফ্ল্যাটের মালিক হলো, বিদেশে বাচ্চাদের লেখাপড়া করাচ্ছে, কিভাবে সে সেকেন্ড হোম করলো বিভিন্ন দেশে। এটা বিচারপতির কাছে যখন আপিল করলো, কারো 15 বছর 16 বছর সাজা হয়েছে আদালত কর্তৃক এই 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 দুর্নীতি পরায়ণদেরকে, যখন আপিলে গেল, বিচারপতির বাদ দিলাম না হয় এই আইনজীবীদের তাদের তর্ক বিতর্ক, বিচারপতিকে কি আল্লাহ ওই ব্রেন দেন নাই যে এই মিথ্যা বলতেছে এই লোকটা, তার আয়ের সাথে ব্যয়ের মিল নাই? এখন না, এখন না, আমি এই প্রশ্নটা রেখে গেলাম, কেন হাইকোর্টে গিয়ে এই বড় বড় আসামিরা খালাস পেয়ে যাচ্ছে, অথচ সেই দরিদ্র মানুষটা, এই বিচারপতিরাই আবার তাদেরকে বছরের পর বছর, এমন দেখা গেছে শিশুকে ঢুকিয়ে রাখছে সেখানে, তার বৃদ্ধ হয়ে গেছে জেলখানায় শেষ, তার কোনো হচ্ছে না, ডিসিশন হচ্ছে না। আমরা আবার আপনার কাছে আসবো। এই পর্যায়ে শ্রদ্ধেয় আমাদের শমশের আলী স্যারের কাছে আসছি। স্যার, সব কমিশন হয়েছে, শিক্ষা কমিশন কি হয়েছে বাংলাদেশে স্যার? এটাই আমি আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা, শিক্ষা স্বাস্থ্য এই দুটো জিনিসে সাধারণ লোক কিন্তু একদম ভুগে মরছে। শিক্ষা স্বাস্থ্যে আমি মনে করছিলাম শিক্ষা সেক্টরে একটা ওনারা কমপ্লিট করে যেতে পারবেন না, কিন্তু স্টার্ট করে দিতে পারে। আমি একটা এক্সাম্পল দিই, ইংল্যান্ডের মতো দেশে আপনি নিজে ভেরিফাই করতে পারেন দুজনেই, ব্রিটিশ কাউন্সিলে গিয়ে বলেন যে 1985 সালের পরে ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলসে একটি সাবজেক্ট কম্পালসারি করা হয়েছিল স্কুলে, অ্যান্ড দ্যাট ইজ রিলিজিয়াস এডুকেশন। কিন্তু কোন ধরনের রিলিজিয়াস এডুকেশন? ওখানে সূরা না, ওখানে মন্ত্র না, ওখানে হেমস না, ওখানে প্রথম শেখাতে হলো এথিক্স, যে তুমি অন্যের জিনিস না বলে ধরবে না। স্যার, এই বিষয়টাই আমরা বিস্তারিত জানবো একটা ছোট্ট বিরতির পরে, আবার ফিরে আসছি আপনার কাছে। সুপ্রিয় দর্শক, আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি, একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আবারও স্বাগতম মুক্তির কথা অনুষ্ঠানে। শ্রদ্ধেয় স্যার, আমরা যে আলোচনায় ছিলাম সেখানে আবার ফিরে আসছি। আপনি বলছিলেন স্কটল্যান্ড এবং সেখানে আবার ফিরে আসছি, সংক্ষেপে বললে স্যার আমরা আরো ভালো। ওদের এখানে একটা করলো রিলিজিয়াস এডুকেশন কম্পালসারি, কিন্তু সেটা হলো যে প্রত্যেক ধর্মের যে বেসিক এলিমেন্টসগুলো আছে, এথিক্স, সেই এথিক্সগুলোকে ওরা ছাত্রদের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করলো। যদি কথা দাও, কথা রাখো, অন্যের সম্পদ নষ্ট করবে না, তারপরে মিছা কথা বলবে না। তো এইরকম অনেকগুলো যেগুলো আমাদের এখানে এথিক্স আছে, আর আমরাও এইখানে নিজেরা জানি না। এই যে নক করে ঢুকি, তো অনেকে স্কুলে, ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠায় যে ওখানে ম্যানার্স অ্যান্ড এটিকেটস খুব ভালো শিখবে। আরে কোরআনে পরিষ্কার করে লেখা দেয়া আছে যে কারো ঘরে ঢুকবার সময় নক করে ঢোকো, অ্যান্ড পারমিশন ইজ নট গ্রান্টেড, তাহলে তুমি ঢুকবে না। আস্তে কথা বলো, জোরে কথা বলা, গাদার সঙ্গে কথা বলেছে। এল্ডারলি ওমেন এবং এদের দেখলে এদের জাগা করে দাও, যেটা নাকি এখন বাসে থাকে। কেউ খেতে দেখলে তোমাকে আর খাবে না যতক্ষণ পর্যন্ত নিশ্চিত হও খেয়েছে। ওটা হলো আরুষ্য। এই যে অনেকে খাবার দিই, বলে না না আমি খাবো না, আরুষ্যর ওইখান থেকে এসছে। তো আমি আমাদের ধর্মে যে সমস্ত কথাগুলো
মানুষ হবার জন্য, ভালো মানুষ হওয়ার জন্য বলা হয়েছে, সেগুলো পরিণত বয়সে এটা হয় না। এই যে শুদ্ধাচারের প্রাইজ পেয়েছে দেখেছেন কি হয়। জি স্যার। তো এইগুলো একেবারে ছোটবেলাতে যদি আমরা টেকনোলজি পড়ি, সায়েন্স পড়ি, এ তো পড়তেই হবে, তো এনভায়রনমেন্টাল সায়েন্স পড়ি, এগুলোর পাশাপাশি একেবারে ছোটবেলা থেকে যদি আমাদের মধ্যে একটা দেশপ্রেম জাগিয়ে দেওয়া যায়, যদি আমাদের মধ্যে অত্যন্ত অল্প জিনিসে বেশি কাজ করা যায় এবং সততা, এই শুদ্ধতা, এইগুলো জিনিস যদি আমি ছাত্রদের মধ্যে করি, তাহলে এই যখন বড় হবে তখন এদের কাছ থেকে আমরা কিছু ফল পাবো। এখন কিন্তু এটা নাই। দুটো হাড় কী করে জোড়া লাগানো যায়, দুটো সুতো কী করে জোড়া লাগানো যায় এটা বলছি, দুটো মন কি করে জোড়া লাগানো যায় এই ট্রিটমেন্ট নাই, বুঝলেন? তো আমার মনে হয় যে এটা আমাদের শিক্ষা ব্যবস্থা, আমি চেয়েছিলাম যে আমাদের প্রধান উপদেষ্টা একটা শিক্ষা কমিশন করবেন যেখানে বেসিক জিনিসগুলো হবে আর মাস্টাররা হবে একেবারে নিবেদিত প্রাণ। কারণ মাস্টারদের কোনোদিনই, মাস্টাররা ব্রিটিশ আমলেও মাস্টারদের ছিল, মাস্টার্স তারা সোসাইটির সবচেয়ে রেসপেক্টেড স্ট্যাটামে ছিল। দরকার হলে তাদের ভালো মাইনে দেন, কিন্তু আপনি সিলেক্ট করেন সে ভালো পড়াতে পারে কিনা, তার নিজে সে সৎ কিনা, সে নিবেদিত প্রাণ কিনা। এইভাবে করে যদি দেশের শিক্ষা ব্যবস্থায় যেখানে যেখানে গ্যাপ আছে, ঢাকার বাইরে যান আপনি, একটা ল্যাবরেটরি নাই, রাইট, একটা ল্যাবরেটরি নেই। ঢাকার বাইরে গিয়ে স্কুল কি সায়েন্স শেখাবেন? আর আমরা এখানে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এবং রোবোটিক্স আর এইটা ওইটা কথা বলছি। এবার আমরা আমাদের শ্রদ্ধেয় ব্যারিস্টার সাহেবের কাছে যাব। আপনার কাছে পূর্বেই আমি বলেছি যে এই যে দুর্নীতিগ্রস্ত লোক, একদম দাগি আসামি, জানতে পারছি সে খুনি, আমরা জানতে পারছি সে দুর্নীতিগ্রস্ত অবৈধ অর্থের মালিক, আপিল করলো, কোর্ট চেঞ্জ করে তার ইচ্ছা মতো সে রায় নিয়ে নিল। সংস্কারের মাধ্যমে কি এই রায় বন্ধ করা সম্ভব? এটা আসলে খুব হার্ড করাটা, কারণটা হচ্ছে আমরা অনেক তথ্য প্রমাণ থাকে, সবগুলো প্রমাণিত না হওয়া পর্যন্ত আদালত কাউকে কনভিক্ট করতে পারে না। কনভিক্ট না করতে পারলে সেই হিসাবে তার অনেকগুলো জিনিসে করতে পারে না। আদালতকে নির্দিষ্ট একটা ফ্রেমে কাজ করতে হয়। জি। বাট আমরা যেটা করতে পারি বা আমাদের যে সামাজিক আজকে যে সংস্কার, ওই যেই কথাটা বললেন, একজন লোক তার 30 বছর আগে কী ছিল এবং সেই 30 বছর চাকরি করার পরে এই হয়েছে, তার এই অ্যাসেটকে যতক্ষণ পর্যন্ত সে সুন্দর জবাবদিহি করতে না পারে, এটা কমপ্লিটলি ফ্রিজ থাকা ভালো, রাষ্ট্রের হাতেই চলে যাওয়া ভালো। এটা একটা গ্রস পলিসি হইতে পারে, বোল্ড পলিসি, যে তোমার 30 বছরে তুমি এই বাপের সন্তান ছিলে, এই করেছো, এখন তুমি এটা করেছো, এটার জন্য রিজনেবল ব্যাখ্যা দাও। তো এই ধরনের কোনো পলিসি বা রুল আমাদের নাই। তার মানে আপনি বলতে চাচ্ছেন বিচার ব্যবস্থায় ত্রুটি রয়েছে কিছুটা আছে, তাহলে ফ্যাসিলিটেড এটা জানার জন্য। আরেকটা স্যার একটা কথা বলি, যেটা আমি বারবার বলেছি, যে আপনাদের যে বললেন ওইটা বড় না, আসলে দুর্নীতি সব সমাজের ট্রেন্ড আছে স্যার, এটা একটা দিক। আমাদের দেশের দুর্নীতিগুলোর পার্সপেক্টিভটা ভিন্ন। একটা হচ্ছে জেনারেল হিউম্যান বিং, আমি মন্ত্রী এমপি প্রশাসনে আছি, বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছি, এদিক সেদিক করতেছি, এটা হচ্ছে একটা ইউজুয়াল ট্রেন্ড। আমাদের দুর্নীতিগুলো হচ্ছে অন্য স্কেলে, মানে এটা হচ্ছে অনেকটা ইনস্ট্রাক্টেড, ফ্রি ফ্যাব্রিকেটেড, ফ্রি ইলিউশন তৈরি করা হয়। এবং কেন করা হচ্ছে? সরকারকে কন্ট্রোল করার জন্য, যখন যে সরকারকে থাকে। আমাদের দুর্নীতির পার্সপেক্টিভের একটু ডিফারেন্স আছে, এটা আমাদেরকে বুঝতে হবে। আমি সব দুর্নীতির বিরুদ্ধে, যে আমি দুর্নীতিমুক্ত রাষ্ট্র, আমরা পৃথিবীর সব রাষ্ট্র ট্রাই করে, মোট ট্রাই। আমরা কিন্তু সেই ক্ষেত্রে সেই দিকে যাচ্ছি না। ঠিক আছে, আমরা যদি সংস্কারটা করতে চাই, এই যে জাস্টিস হত্যা, যেমন এরিস্টটল যে একটা কথা বললেন, যে আইন হচ্ছে মানে রিচ পিপলের জন্য একটা ওপেন স্কাই, আইন সমস্ত দরিদ্র মানুষের জন্য। এখন প্রশ্ন হচ্ছে, আপনার যখন স্কোপ থাকবে, কেউ ইলিসিট মানি করে সে সমাজে বিশাল ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়ে যাবে, পয়সাওয়ালা হয়ে যাবে, তো সে তো অনেক কিছু বাই করতে পারে, ইনফ্লুয়েন্স করতে পারে। এই ট্রেন্ডটা তো মানে করা যাবে না। আদালতকেও সে ইনফ্লুয়েন্স করার সক্ষমতা। আপনি যদি চীনে যান, চীনের ভাইস প্রেসিডেন্টকে পর্যন্ত ফাঁসি দেওয়া হচ্ছে দুর্নীতির কারণে। আজকে চীনে যদি যান, আপনি দেখবেন রাস্তা থেকে শুরু করে যে কোনো জায়গায় যান, ডিসিপ্লিন আছে, সেখানে দুর্নীতির ধয়ের সামনে দিকেও যেতে পারে। ইভেন বিদেশে দূতাবাসেও যদি কেউ দুর্নীতি করে, সেটাও তা করে। আমি মানে গত 40 বার, আমার আরও আগ থেকে, আমি দুর্নীতি দুটো প্রকার দিন। একটা হচ্ছে ইউজুয়াল ট্রেন্ড, দুর্নীতির একটা ইউজুয়াল, আর একটা হচ্ছে যেটা মঞ্চস্থ হয়, ফ্যাব্রিকেটেড হয়। ইভেন কি মন্ত্রী এক মন্ত্রী আরেক মন্ত্রীর বিরুদ্ধে চলে যায়,
ইচ্ছে করে লাগানো। একই গ্রুপ এক মন্ত্রীকে একভাবে রিপ্রেজেন্ট করতেছে, কানেক্টেড আরেকটা মিনিস্ট্রিতে গিয়ে আরেকভাবে রিপ্রেজেন্ট করতেছে, একই গ্রুপ। আমাদের দেশে জি, স্যার। আমরা প্রথমে আপনি বলতেছেন দুর্নীতি ছাড়া কোনো দেশ নেই। হ্যাঁ আছে, বাট সেটা লিমিটটা কতটুকু হবে? খুবই কম। হ্যাঁ, আমরা সেটাই চেষ্টা করতেছি, যখনই স্যার। বলি যে দুর্নীতি সব দেশে আছে, এটা আমরা কিন্তু সমর্থক জি, জি, একভাবে আমরা সমর্থন করছি, হ্যাঁ দুর্নীতি থাকতে হবে। Why not zero tolerance? Why Zero not tolerance? zero tolerance? Zero tolerance, আমি সেই হ্যাঁ, কথাই আমি বলতেছি। কিন্তু আপনার বিচার বিভাগের কথাটা বলছি, আমরা অন্যদিকে যাচ্ছি আচ্ছা, না। বিচার বিভাগের আমার কথা হলো বিচার বিভাগের দুর্নীতির কারণে আজকে দেশের এই অবস্থা। যে দেশে প্রধান বিচারপতি one of the cost, one of the most vibrant, most important cost, sir. আমি সেটা করি। I do recognize it, sir. বিগত No doubt. 15 ইয়ার্সে জি, স্যার। বিচারকের রায় অন্যরা লিখে দিত। আছে, there is হ্যাঁ, record, sir. আপনি মুন্সিনামা হলের বিচারের জন্য আসলো, আপনি দিয়ে দিলেন পুরো সংবিধান বাতিল করে দিলেন, সংবিধানের আইন বাতিল করে দিলেন। স্যার, মানে মূল মামলার সাথে এটা পারেন না, মূল মামলার সাথে এটা কোনো সংশ্লিষ্টতা ছিল সুতরাং না। আমরা সেই পর্যায়েই থাকি। আমাদের দেশের মানুষের মূল্যবোধের অভাব, চারিত্রিক মূল্যবোধের অবক্ষয়, সেটা আমরা আসতে চাই। শ্রদ্ধেয় স্যার, আমরা শিক্ষা ব্যবস্থা ছিলাম। শিক্ষা ব্যবস্থা আপনি যেটা বলেন 10 বছর পরে একটা রেজাল্ট হবে, কিন্তু এখানেও তো ঠিক স্যার, রিক্রুটমেন্ট, আমরা যে রিক্রুটমেন্ট করি বিভিন্ন, ধরেন সেনাবাহিনীতে রিক্রুটমেন্ট হয়, সামরিক বাহিনীতে রিক্রুটমেন্ট হয়, বিসিএস ক্যাডারে রিক্রুটমেন্ট হয় নাকি স্যার? এই রিক্রুটমেন্টের পলিসিতে যদি থাকে যে চারিত্রিক মূল্যবোধটা আমরা যাচাই বাছাই করব, এর মধ্যে যে এই খারাপ সমাজেও যে ভালো লোক নাই তা তো না স্যার। আপনি যদি 1000 মাস্টার ডিগ্রি পাস করে স্টুডেন্ট বিভিন্ন ইউনিভার্সিটি থেকে জড়ো করেন, তার মধ্যে 1000 জনই তো দুর্নীতিগ্রস্ত নয়। আমি যদি এই সাইডটাকে আমি যাচাই বাছাই করি, সেখানেও তো স্যার মূল্যবোধের ব্যাপার আছে, যারা যাচাই বাছাই করবে। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি স্যার? এটা যেটা বলেছেন, এটা কিন্তু এখনকার সময়ে একটা বিরাট প্রশ্নবোধক একটা জিনিস। দেখেন, একটা দেশে তো আমরা মেয়েদেরকে ঠিক পুরুষের কর্মর দিক দিয়ে, চাকরি বাকরির দিক দিয়ে আনতে পারি নাই। তারপরে যারা মাদ্রাসা এডুকেশন করে তাদেরকে স্টেট ক্রাফটে আমরা ঢোকাতে পারে নাই। Right. তারা রিলিজিয়াস কাজকর্ম করেই সব জীবিকা নির্বাহ করছে। কিন্তু যদি আমরা স্টেট ক্রাফটে ভালো লোক আনতে চাই, তাহলে ভালো লোক আনার পদ্ধতি হলো এই যাচাই বাছাই। যাচাই বাছাই। এখন এই গত কয়েক বছরে, ধরেন 2 ডেকেডসে, যেটা সবচেয়েতে ক্ষতি হয়েছে, আমার মনে হয় এটা নাম্বার 1 ক্ষতি দেশের, অন্য ক্ষতিগুলো পুষিয়ে যাবে, সেটা হলো জনগণের মধ্যে একটা বিভাজন তৈরি করা। একজন লোক সে যদি নিজের কাজ খুব ভালো করে জানে, ওয়ার্ল্ড লেভেলে জানে, সে যদি দেশপ্রেমিক হয়, সে যদি ঠিক কাজ ঠিক মতো সময় করে, তাহলে ওয়াই শুড হি অর শি শুড বিলং টু এ পলিটিক্যাল পার্টি। তার একটা ভোটিং রাইটস আছে। সে বলবে যে এই লোকটা আমার রাস্তাঘাটগুলো করে দিয়েছে ঠিক মতো, এই লোকটা আমাদের এই লোকের চাকরি বাকরির একটা সংস্কার একটা করেছে, তো ওই লোকটার অ্যাক্টিভিটি দেখে তাকে ভোট দিবে। ভোট তো একবার দেয়, কিন্তু মাঝখানে তাকে রাজনীতি দিবারাত্র প্রত্যেকটা অর্গানাইজেশনে, শিক্ষাক্ষেত্রে রাজনীতি কি করো, এ দলের রাজনীতি, বি দলের রাজনীতি, সি দলের রাজনীতি, এইগুলো দেখে যদি আমি মানুষকে রিক্রুট করি, তা কি ফলাফল হবে? আছে যে মার্কা, যদি কলা গাছও দাঁড়ায় এই মার্কায় আমি তাকে ভোট দিব। এই যে মানুষ, এই বিভাজনটা সবচেয়ে, আমি মনে করি সবচেয়ে খারাপ হয়েছে দেশের এই জনশক্তির মধ্যে এই বিভাজন করা, যেখানে নাকি সমস্ত লোক একসঙ্গে হয়ে দেশের কাজ। আপনি পার্শ্ববর্তী দেশ দেখেন না, সেখানে তাদের মধ্যে গরিব আছে, এটা আছে, ওইটা আছে, বাট when it comes to the question of interest of their own country, they're all united. They're all united. এই জিনিসটা যদি আমরা না করতে পারি, তাহলে আর কি দরকার? সেই জন্য করতে হলে ওই গোড়াতে হাত না দিলে ওপরের দিকে করলে হয় না। আর সংস্কারের কথা বলছেন, সংস্কার কিন্তু একটা পেরেনিয়াল প্রসেস। আমাদের দেশে এরকম নেই যে আইন নেই, আইন আছে, প্রয়োগ নেই, ফাঁক ফোকর আছে, ওগুলো ঠিক করেন। এটা তো চলতে আপনি এমন এর নয় যে সব একেবারে ঠিক করে দিব, তারপরে মাঠে নামবো, তারপরে দেশ ভালো চলবে। এটা হয় না। কিছু গ্রেভ জিনিসগুলো সেটা সংস্কার করেন,
তারপরে নামেন, নেমে যেখানে যেখানে মনে করেন যে এখানে হাত দেওয়া হয় নাই, হাত দেন। পলিটিক্যাল গভর্নমেন্টসগুলোরও তো একটা রোল আছে, তো তারা এখানে হাত দিক। জবাবদিহিটা যদি লোকের কাছে যদি জবাবদিহিটা আসে, তুমি আমার জন্য কাজ করেছো, আমি তোমাকে ভোট দেবো, বাট দ্যাট ইজ দি অনলি থিং। আর কোনো কিছু লাগে না। আমরা স্যার আবার আসবো। সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও স্বাগতম মুক্তির কথা অনুষ্ঠানে। এবার আমরা ব্যারিস্টার আনোয়ার আহমেদের কাছে যাব। এই আসন্ন নির্বাচন খুবই নিকটে এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা বলেছেন আগামী জুনের মধ্যে নির্বাচন হবে। অনেকেই বলছে আবার জানুয়ারিতে কিংবা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। দ্যাট মিনস নির্বাচন খুব আসন্ন। এত রক্তের বিনিময়ে দেশ দ্বিতীয় স্বাধীনতা পেল। চোখের সামনে দেখলাম দিনে দুপুরে হত্যাকাণ্ড, ঘরে ঘরে গিয়ে হত্যাকাণ্ড, রক্তাক্ত জীবন পার হয়ে গেছি আমরা। এই আসন্ন নির্বাচনে যে রাজনৈতিক দলগুলো স্টেক হোল্ডার, যে ফ্যাসিস্ট দুর্নীতিগ্রস্ত আওয়ামী লীগকে বাদ দিয়ে আমরা একটা নতুন দেশ পেতে চাচ্ছি, কোনো রাজনৈতিক দল কি এই ঘোষণা দিয়েছে যে আমরা কোনো দুর্নীতিগ্রস্ত অবৈধ সম্পদের অধিকারী কোনো লোককে আমরা প্রার্থী পদ দেব না? আপনি তো হাইকোর্টে দেখছেন এবং অনেকেই মুক্তি পেয়ে যাচ্ছে দুর্নীতিগ্রস্ত। এই ক্ষেত্রে আপনি কি আশা করতে পারেন যে আগামী ইলেকশনে আমরা একটা ভালো দেশ পেতে আশা করতে পারি? এইভাবে বলি, মানে এটা যদিও আসলে পার্সোনাল একটা কথা বলি, মোর দেন 40 ইয়ার্স আমি জাতীয়তাবাদী জাতীয়তাবাদী দল বলতে মানে ছাত্র দল থেকে শুরু করে আইনজীবী ফোরাম, এখন ছাত্র দল বা টোটাল এই এনভায়রনমেন্টে আছি বা বিলং করি। আমি কখনোই কোনো বড় পোস্টে ছিলাম না। বিভিন্ন সময় যতটুকু সময় দিয়েছি ওই সময় আমি বড় কিছু আশাও করি নাই, সুতরাং আমি কোনো পোস্টও পাইনি। তারপরও আজকের এই প্রেক্ষাপটে অনেক রক্তের বিনিময়ে আজকের এই যে পরিবেশটা আমরা পাচ্ছি, আমি আমার নেতা জনাব তারেক রহমানকে রিকোয়েস্ট করব, স্বনিবদ্ধ অনুরোধ করব, যাই হোক অনেক আছে, অনেক কারণে মানুষ দুর্নীতিগ্রস্ত হয়, অনেক ক্রাইসিস থাকে, অনেক কিছু হয়েছে। আমরা যদি একটা নতুন বাংলাদেশ শুরু করতে চাই, যে অ্যাটলিস্ট এটা একটা প্রিন্সিপাল হতে পারে যে যাদের দুর্নীতিগ্রস্ত কোনো রেকর্ড নাই, যাদের ট্যাক্স পেয়ারের স্বচ্ছ রেকর্ড আছে, যাদের আয়ের স্বচ্ছ রেকর্ড আছে, ব্যয়ের স্বচ্ছ রেকর্ড আছে এবং অতীতে তার দুর্নীতির কোনো নাই বা কোনো অ্যালিগেশনও নাই, এই ধরনের লোকগুলোকে যদি বাছাই করা যায় এবং তাদেরকে নমিনেশন দেওয়া যায়, আমরা অবশ্যই 31 দফার যে নির্মাণ করছেন আমরা মনে করি এটা সহজ হবে। কারণ করাপ্টেড নানান ধরনের উইক পার্সন, নানান কারণে উইক হতে পারে, পার্সোনাল সম্পত্তি, নানান ধরনের সীমাবদ্ধতা থাকতে পারে। এদেরকে যদি আবার নমিনেশন দেওয়া হয়, কতক্ষণ কন্ট্রোলে থাকবে? আপনাকে আপনার কথার সাথে যদি আমি একটু যোগ করি, সঞ্চালক হিসাবে জেনারেল জিয়ার বিরুদ্ধে কি কোনো দুর্নীতির অভিযোগ আছে? না স্যার, আজ পর্যন্ত খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ আছে? শত্রুরাও আনতে পারেন। বিং এ প্রেসিডেন্ট, আপনার উনি সেনাপ্রধানও ছিলেন, ওনার কাছে তৎকালীন সেনাপ্রধান তাকে নিয়ে গেলেন যে স্যার আপনার ডিওএইচএস এ প্লট পার 1 নম্বরে আপনার নাম সিনিয়রিটিতে অনুযায়ী। বলো কি, আমি দেশের প্রেসিডেন্ট হয়ে আমি প্লট নিব? ওই দলের প্রতিষ্ঠাতা হলেন জিয়াউর রহমান। আউট অফ ইমাজিন এই ধরনের আমি লেট মি ফিনিশ দেন খালেদা জিয়া ওই সেই পুরানো পাকিস্তান আমলের একটা বাসায় স্বামীর স্মৃতিকে ধরে রেখে তিনি সেখানে নিজে জীবনযাপন করছিলেন 2 সন্তানকে নিয়ে। উনি দেখাতে পারবেন ওনার নামে কোনো প্লট, ফ্ল্যাট, বাড়ি আছে? না স্যার। তাকে যখন ফেসিস্ট সরকার নির্মমভাবে সেই বাড়ি থেকে উচ্ছেদ করলেন, কোথায় যাবেন তার আশ্রয় ছিল না। মেজর কামরুলের এক বাসা 80 নম্বর রোডের 1 নম্বর বাসায় সেই ফিরোজা ইয়েতে ওনাকে আশ্রয় নিতে হলো। তার ছেলে তারেক রহমানের নামে একটা দেখাতে পারবেন বাংলাদেশের কোথাও একটা প্লট, ফ্ল্যাট, বাড়ি গাড়ি আছে? নাই। সেই দলের নেতা, সেই দলের যদি সেই দলের প্রার্থী যদি দুর্নীতিগ্রস্ত লোকদেরকে দেওয়া হয়, তাহলে সত্যি দুর্ভাগ্য। শ্রদ্ধেয় স্যার, যে কথাগুলো আলাপ করছিলাম, আপনি কি আশাবাদী আগামী ইলেকশন? শুধু বিএনপি কেন, অন্যান্য দলগুলোর ক্ষেত্রে তো এটা প্রযোজ্য। আপনি কি মনে করেন? দুটো জিনিসের দিকে আমি আপনার কাছে আরেকটা জিনিস জানবো একই সাথে স্যার, দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ এবং দুর্নীতিগ্রস্ত প্রশাসন, যেটা আমলাতন্ত্র বলা হয়,
এই দুটোই তো দুর্নীতিগ্রস্ত। হাউ ডু এক্সপেক্ট এ গুড নেশন অ্যান্ড ফ্রি? আমি দুটো এক্সাম্পল বলছি, একটা হলো পরিবেশ আর একটা হলো দ্রব্যমূল্য। জি, দ্রব্যমূল্য, কৃষক যে জিনিসটা বিক্রি করে সে যা পায়, সে যদি বেশি পেত আমি আরও খুশি হতাম। রাইট। কিন্তু এইখানে এসে রিটেলার বলে, স্যার আমরা তো অল্প লাভ করি। এই যে ঘাটে 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 চাঁদাবাজি, এটা একটা বলছে সিন্ডিকেট আছে। এক, এই এনভায়রনমেন্টাল মিনিস্টার বলছে, আমাকে একসময় দায়িত্ব দেওয়া হয়েছিল পাটের, তো আমি ওইগুলো সিজ করতাম। তো সিজ করতে একদিন লোক বলছে, স্যার আমাদের পেটে কেন লাথি মারছেন? কেন? বলে যারা এই ইয়েগুলো পলিথিনগুলো তৈরি করছে, পাতলা পলিথিন, তাদের মেশিনগুলো জব্দ করেন না কেন? রাইট। এটা আমি তৎকালীন প্রাইম মিনিস্টার প্ল্যানিং মিনিস্টারকে বলেছিলাম। বলছে কি, বুঝেছেন না, এটার মধ্যে একটা সিন্ডিকেট আছে। তা আমার কথা হলো, সিন্ডিকেটের হাতেই তাহলে দেশটা দিয়ে দাও সিন্ডিকেটের হাতে। এই যদি সামনে যে সরকার আসবে, যদি এই সিন্ডিকেট যদি না দমন করতে পারে, আর যদি আপনি যেটা বললেন, এই যদি ভালো মানুষ যদি মানুষের সামনে প্লেস করতে না পারে, তাহলে লোকে বলবে এটা মুদ্রার রিপিট আর রিপিট ওপিট। যেটা অলরেডি কথা আর একটা কথা বলে রাখি, জি স্যার। তো বয়স হয়েছে সেই জন্য আমি, জি স্যার। আমার ওভার দি ইয়ার্স আই হ্যাভ নোটিসড, যেই সরকার আইন শৃঙ্খলার দিক দিয়ে, মানুষের জানমালের নিরাপত্তার দিক দিয়ে যত কঠিন, মানুষ সেই সরকারকে তত বেশি ভালো। রাইট 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 ট্রু। স্যার, আপনি আরেকটা জিনিস আপনাকে যেটা জানতে চেয়েছিলাম, হিসাব করে দেখা গেছে, ওই দিন আমি সেক্রেটারিয়েটের বিভিন্ন বিষয় নিয়ে কথা হচ্ছিল এক জায়গায়, বাংলাদেশের যত এই টাকা পাচার হয়েছে, বাংলাদেশ ব্যাংক লুট থেকে শুরু করে, রুটেড থ্রু দ্য সেক্রেটারিয়েটস, এটা জানতে পারলাম আর কি। কিন্তু আমরা কি এখন পর্যন্ত কোনো সেক্রেটারির নাম পেয়েছি যারা এটার সাথে জড়িত? স্যার, তাদের কাউকে অ্যারেস্ট করা হয়েছে? আমাদের ঘুরে ফিরে কয়েকজন সেনাবাহিনীর অফিসারদেরকে পাইছি টার্গেট, তাদেরকে নিয়ে আমরা কথা বলছি, আলোচনা করছি। কিন্তু বাংলাদেশকে লিখে দিয়েছে ইন্ডিয়ার কাছে, এটা কি আর্মি লোকেরা দিয়েছে স্যার? এই যে সেক্রেটারিরা দিয়েছে, মন্ত্রীদেরকে পরিচালনা করতেছে সেক্রেটারি, মন্ত্রণালয় পরিচালিত করছে সেক্রেটারিয়েট। স্যার, আই উড লাইক টু সে লিংক উইথ দ্য ফরেন এলিমেন্টস। ইয়েস, প্লিজ গো অ্যাহেড। আচ্ছা স্যার, একটা সর্বশেষ যেটা আমাদের শেষ হয়ে আসছে, আমাদের দুর্নীতি দমন করার জন্য, সংস্কারের জন্য আমাদের মনে করি ইলিগেল অর্থের ব্যাপারে, সম্পদের ব্যাপারে গ্রস আসতে হবে। যেমন ইউকেতে একদম অভিযোগ পাওয়ার সাথে সাথে তার বাড়ি, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, বিকজ এটা ইলিগেলি আর্ন, ইউ হ্যাভ নট এক্সপ্লেইন, ইউ ক্যান নট ইউজ ইট। এই পলিসিটা আনতে হবে এক। সেকেন্ড কথা হচ্ছে, আমাদের যতটা না আমাদের অর্ডিনারি ট্রেন্ড প্রশাসনে আছে বিভিন্ন স্তরে, বিভিন্ন মিনিস্ট্রিতে, তার চেয়ে বেশি আমাদেরকে একটা, যেটা বোধ আমি জানি না ডিএসএফআই কি, মানে ডিজিএফআই কি করে বা অন্যান্য গোয়েন্দা, একটা ফরেন এলিমেন্টস কীভাবে কাজ করে এটা বুঝতে হবে। আগামীতে যে সরকার যাবে, প্রশাসনে বসবে, তাদেরকে প্রথমেই বুঝতে হবে হাউ ডু দে ওয়ার্ক, কীভাবে সে স্টাগনেন্ট তৈরি করে। ফরেন এলিমেন্ট কীভাবে প্রশাসনে, মিনিস্ট্রিতে, প্রমোশনে, নানান জায়গায় স্টাগনেন্ট তৈরি করে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস। সেকেন্ড একটা হচ্ছে, আমি কয়েকজন, স্যার আপনার না, কয়েকজন আর্মি অফিসারের সাথে আলোচনা করেছি, আমাদের দেশে প্রাইভেট তদন্ত সংস্থা নাই। ব্রিটেনে কিন্তু খুব স্ট্রং। রাইট। কারণ আমার ভাই মারা গেছে, আমি কোথাও সম্পদের নাশ হয়েছি, কোথাও ক্ষতিগ্রস্ত হয়েছি, স্টেট করবে, স্টেট অবশ্যই করবে, ইনভেস্টিগেশন করবে, কোনো সমস্যা নেই। আমি একটা প্রাইভেট গোয়েন্দা দিয়ে আমি করব, আমারই প্রমাণ। বাংলাদেশে করা যায়, এটা করতে গেলে একটু আইনি অর্ডার লাগবে। সেই আইনি অর্ডারটা কি নেওয়া যাবে? অবশ্যই স্যার। যেমন ধরেন এখন যে এই যে আপনি তো জানেন, আমরাই গঠন করে স্যার 2020 সালের দিকে প্রাইভেট যে সিকিউরিটি, এটা কি ছিল না তো? এটা একটা অর্ডারের মাধ্যমে আসছে। সেম, কারণ আমি আমার তদন্ত করব, পুলিশ করবে তদন্ত, দুইটা থানা যাবে, কোন এটার সাথে ক্রস হবে, হুইচ ওয়ান ইজ ভ্যালিড অ্যান্ড অ্যাকুরেট। এটা হচ্ছে একটা দিক। ঠিক তেমনি দুর্নীতির বেলায়ও, আমি একটা প্রজেক্টে কারো দুর্নীতির কারণে, কারো অপসিদ্ধান্তের কারণে, কারো টেকনিক্যাল সিদ্ধান্তের কারণে আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, আই হ্যাভ দ্য রাইট, কারণ আই এম এ ট্যাক্স পেয়ার, আই পেইড মাই আর্ন এগেইনস্ট ট্যাক্স, আমার সেটা রাইট আছে।
জানার যে কেন এই পলিসিটা চেঞ্জ হলো হঠাৎ করে এন্ড অফ দ্য ডে আমি কাজটা পেলাম না বা আরেকজন পেলো, সে কি কাজটা অ্যাকুরেট করেছে? ইন্স্যুরেন্স ইনভেস্টিগেশন নাই, আমাদের ব্যাংকিং ফিনান্সিয়াল ইনভেস্টিগেশন নাই, কারণ ফিনান্সিয়াল ইনভেস্টিগেশন পুলিশে বুঝবে না, ফিনান্সিয়াল রুটগুলো আলাদা, লিটারেচারগুলো আলাদা, প্রসেসগুলো আলাদা। এইগুলো সব সেক্টরে আমি মনে করি সরকারের পাশাপাশি অ্যালং উইথ প্রাইভেট গোয়েন্দা সংস্থা দেওয়া দরকার। এবং কারা প্রাইভেট গোয়েন্দা সংস্থা সেক্ষেত্রে নীতিমালা আছে স্যার, এটা ওপেন। আচ্ছা, আরেকটা কথা বলতে পারি, আমাদের খুব এটা ওপেন করতে হবে, আমাদের বাংলাদেশের সিচুয়েশনটা খুব টাফ স্যার, এটা আজকে এই সুযোগে দেওয়ার জন্য আমি ধন্যবাদ। আমেরিকাতে আছে, অনেক দেশেই আছে, কেউ যদি সজ্ঞানে সচেতনভাবে বাংলাদেশের ফরেন ইন্টারেস্ট রিপ্রেজেন্ট করতে চায়, ওয়েলকাম, বাট ইউ হ্যাভ টু রেজিস্টার। যে তোমার প্রফেশন কি? আমি ফরেন এইড করবো, ফরেন ইন্ট্রুডার, মানে ফরেন ইন্ট্রুডার না, এটাকে বলা যায় ফরেন অ্যাসিস্ট্যান্স বা ফরেন কোঅপারেশনের অধীনে আমি আছি। তাহলে তুমি ফরেন অধীনে কি কাজ করো, এখানে কি ইন্টারেস্ট আছে? আজকে যদি কেউ বলে যে আমি বার্মার প্রতিনিধিত্ব বাংলাদেশে করবো, করো, ব্যবসায়িক করো, কি কোথায় লেভেল, তুমি কোথায় যাও, কি করবা, কোথায় এখানে বার্মার ইন্টারেস্টটা আছে? তুমি তো সব কিছু নিয়ে কলিউশন করে, ইলিউশন সৃষ্টি করে, ধোঁয়া সৃষ্টি করে এখানে একটা কারাপ করতে পারো না। এই তিনটা জিনিস বর্তমান সরকারকে আমি বলবো, আমার ডক্টর ইউনূস স্যারকে বলবো যে আপনাকে এটা আসতে হবে, এই তিনটা জিনিসের ব্যবস্থা করে যান। আমরা চাই ফরেন ইন্টারেস্ট যারা রিপ্রেজেন্ট করে, এটা অপরাধের কিছু না, এটা একটা ব্রোকারি জব, দ্যাটস ফাইন, কিন্তু তার জবটা ওপেন, তার জব অধীনে ওয়াচ ডগরা অ্যাপ্লুড করতে পারবে, সে কতটুকু কোথায় যাচ্ছে, সে কি আমার সার্বভৌম সবলিউটিকে কতটুকু আঘাত করছে কিনা, এগুলো করবার জন্য আমি যদি একটা মিস্টার আনোয়ার, আপনাকে ধন্যবাদ স্যার, আপনি শেষ করুন আপনার বক্তব্য। উনি যেটা বললেন এগুলো করবার জন্য যেটা দরকার, জি স্যার, আগামীতে যারাই আসবেন তারা একটা থিঙ্ক ট্যাঙ্ক, কোনো পার্টির কিন্তু এটা নন থিঙ্ক ট্যাঙ্ক নাই স্যার। আপনি অন্যান্য দেশে যান, জেনারেল থিঙ্ক আছে কিন্তু লোকে জানে না, বিভিন্ন এডুকেশনাল ফিল্ড থেকে, আর্মির থেকে, বিভাগ থেকে, নানান জায়গা থেকে তাদের একটা থিঙ্ক ট্যাঙ্ক আছে। এই থিঙ্ক ট্যাঙ্ক যদি না থাকে, থিঙ্ক ট্যাঙ্ক যদি না থাকে, ভালো পরামর্শ আমরা করবো একটা, ইনশাআল্লাহ আশা করি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা যে একটি গুরুত্বপূর্ণ আলোচনা, যে মুক্তির পথ কি আসলে সংস্কার, সেখানে আমরা জানতে পারলাম যতক্ষণ না পর্যন্ত আমাদের দেশের এই মানুষগুলোর চরিত্র পরিবর্তন না করতে পারি, বিশেষ করে রাজনীতিবিদ এবং প্রশাসন যন্ত্রে যারা থাকেন, তাদের চারিত্রিক মূল্যবোধ পরিবর্তন করতে না পারলে হাজারো সংস্কার দিয়ে ওই দেশ সেই শান্তির দেশ হবে না, ফেসিবাদ মুক্ত হবে না। আমরা সর্বশেষ একটা উক্তি দিয়ে শেষ করতে চাই আজকের অনুষ্ঠান। 1400 বছর পূর্বে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে জ্ঞানের দরজা বলা হয়, তিনি বলেছিলেন, দেশের বিদ্বান ব্যক্তিগণ লোভী হলে কে দেশের গতিপথ নিয়ন্ত্রণ করবে? তিনি আরও বলেছেন, দেশের নেতৃবৃন্দ ঐশ্বর্যের পেছনে ছুটলে সাধারণ মানুষ কাকে অনুসরণ করবে? তিনি আরও বলেছেন, দেশের ব্যবসায়ীগণ অসাধু হলে মানুষ কাকে বিশ্বাস করবে? দেশের সৈন্যদল দেখার শোভা হলে কে দেশ রক্ষা করবে? দেশের প্রশাসন বিভাগের রাজকর্মচারীগণ এবং ন্যায়দণ্ডদারী বিচারক মণ্ডলী দায়িত্বহীন এবং দুর্নীতিগ্রস্ত হলে কে নিপীড়িত জনগণকে রক্ষা করবে? তিনি শেষে বলেছেন, আল্লাহর কসম, এই 5টি কারণেই কোনো দেশ বা জাতির ধ্বংস অনিবার্য। সুপ্রিয় দর্শক, আমরা এই মুক্তির কথা অনুষ্ঠান দিয়ে আমরা এই জাতিকে উদ্বুদ্ধ করব, দেশবাসীকে উদ্বুদ্ধ করব, সত্যিকার অর্থে আমরা আমাদের এই একটি নির্যাতিত জাতিকে, একটি অরফেন এতিম জাতিকে কিভাবে আমরা মুক্তির পথে নিয়ে যাব, শান্তির পথে নিয়ে যাব এবং প্রতিষ্ঠিত হবে একটি সুখে শান্তিতে সমৃদ্ধ বাংলাদেশ। আমাদের আগামী অনুষ্ঠানের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।